জুম্মার নামাজের পরেই আপনার আওয়ামী লীগের ঢাকার ভিতরে এত বড় একটা মিছিল কিংবা সমাবেশ হয়ে গেল। Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social. এদিকে আজ জুমার পর কঠিন আন্দোলনে নামে আওয়ামী লীগ কর্মীরা জাতিসংঘ শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে দেশে পাঠাচ্ছে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা সবার কপাল পুড়ে আজই ক্ষমতার পালাবদল হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের গা ঝাড়া দিয়ে ওঠা উচিত, তাদের আতঙ্কিত হওয়া উচিত বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে এবং দ্রুত তাদের একটা সুনিশ্চিত স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। 54 বছর নির্বাচন কইরা নির্বাচিত সরকার দেখছি তো ভাই, দেখেই এই কথাগুলো বলতেছি। পিছনে আর তাকাইতে চাই না, পিছনের কথা সামনে তুই আনতে চাই না। সবাই জানা আছে, আপনারা সবাই মনের মধ্যে গাথা আছে এবং গত 9 মাসের কাহিনীও গাথা আছে। জাতিসংঘ তাদের লাশ উত্তোলন করে ফরেন্সিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সে সকল হত্যাকাণ্ড করলে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান, তাহলে শেখ হাসিনা এই সকল গণহত্যা করেননি, তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা, বা ওনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা। অনেকেই হয়তো বলেন আমাদের মনোবল আসলে ভেঙে যাচ্ছে, আমরা পারতেছি না, এখন আমাদের করণীয় কি, আমরা কি করব? আওয়ামী লীগ তো আর রাজপথে নামতে পারতেছে না, আওয়ামী লীগ এটা করতে পারতেছে না, আওয়ামী লীগ সেটা করতে পারতেছে না। ভাই, সেটা আপনার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন, আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন, আমি আবারও বলছি, এখনো বলছি, যদি 24 ঘন্টার ভিতরে উনি এই চ্যাংরা পোলাপানরা যখন উপদেষ্টা হয়েছে তখন আমরা অনেকেই সমালোচনা করেছিলাম যে এরা কি দেশ চালাতে পারবে, এরা দেশের কি অবস্থা করবে এবং এদের কাছে কি অভিজ্ঞতা আছে দেশ চালানোর জন্য। আজকে কিন্তু সকল কিছু আপনাদের কাছে প্রতিফলিত হচ্ছে। এরা কি আজও দেশ চালাচ্ছে নাকি বাংলাদেশের সকল টাকা সুইস ব্যাংকে পাচার করতেছে? একদিকে অনেকের টাকা পাচার করার কথা ফাঁস হয়, অন্যদিকে আজ জুমার পর আওয়ামী লীগের নতুন কর্মসূচি সামনে আসে। তারা রাজপথে নামে ডাকা অচল এবং অনেক কিছুই করতেছে। এই নিয়ে ডক্টর ইউনূস আতঙ্কে আছেন যে তিনি দেশটা কিভাবে রক্ষা করবেন এবং কি কি পদক্ষেপ নেবেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক কথা বলে। রাজপথের মধ্যে আমরা দাঁড়িয়ে থেকে যেগুলো রেকর্ড করেছি এবং সবাই কি কি বলতেছে সব কিছু আপনাদেরকে এই একটি ভিডিওতে ক্লিয়ার করব এবং এক এক করে এই জায়গায় ধারাবাহিকটি দেখাবো। এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোই চলে যাচ্ছি। শেখ হাসিনা কিভাবে ফিরতে পারেন? অনেকেই মনে করেন যে ভারতই তাদের একমাত্র ভরসা, কিন্তু সত্য কথা হচ্ছে ভারত ছাড়া কেউ তার সাথে এখন কেউ নাই এবং ভারতের পক্ষে সম্ভব না যে শেখ হাসিনাকে তার গদি ফিরিয়ে দেওয়া। এটা অনেকটা ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান অনেক নিচে। এখন আওয়ামী লীগ অনেকটাই অ্যাক্টিভ এখন অনলাইনে, কিন্তু দল খুবই বিপর্যস্ত। এখন বড় শক্তি হচ্ছে যে এই দল অনেক বড়, শেখ হাসিনার বড় শক্তি হচ্ছে আওয়ামী লীগ। এখন শেখ হাসিনা ফেরার কথা জানার আগে জানতে হবে তিনি কেন বিদায় নিলেন। শুধু বৈষম্য বিরোধীরাই কিন্তু তার ক্ষমতা চ্যুতির প্রধান কারণ নয়, এখানে বিভিন্ন ফ্যাক্টর আছে এটার সাথে জড়িত। প্রথম কথা, আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনে আমেরিকা তার পলিসির সাথে এবং বিশেষ করে শেখ হাসিনা আমেরিকা বিরোধী অনেক কথা বলার কারণে তারা পিছুটান দেয় এবং কেউ কেউ ধারণা করছেন সেখানে ডক্টর ইউনূসের একটা প্রভাব থাকতে পারে, কারণ ডেমোক্র্যাটদের সাথে ডক্টর ইউনূসের খুব ভালো মহব্বত রয়েছে সেখানে। আমরা সেটা বাইডেনে দেখেছি, ক্লিন্টন দেখেছি, তারপরে বারাক ওবামা, সবাই সাথে তার খাতির আছে এবং তিনিও প্রভাবিত করতে পারেন এই বিষয়টি, অনেকে অনুমান করছেন। এখন এটা ছাড়াও যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে তারাও কিন্তু ঘুরে যায় শেখ হাসিনা সরকারের দিকে নজর ফিরিয়ে ফেলে তারা। দুই কারণে, একটা হলো জোর করে ক্ষমতায় থাকা, আর একটা হচ্ছে যে হত্যা গুম, যেটা বিচার বহিত হত্যাকাণ্ড। এখন শেখ হাসিনা ইউরোপে হাত নেওয়ার জন্য তার সিনিয়র আর্মি অফিসারদের পাঠিয়েছিলেন যারা গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন। তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন, তারা লবিং করতে ঠিক মতো পারেন নাই, শুধু ওইখানে গিয়ে টাকা পয়সা খরচ করে আসেন। বাংলাদেশ প্রসঙ্গে একটি আর্টিকেল প্রকাশ করেছে এবং সেই আর্টিকেলে সম্পূর্ণরূপে একটি বিষয় উল্লেখ করেছে এবং যে বিষয়টি হচ্ছে বাংলাদেশের গণহত্যা এবং হত্যাযজ্ঞের সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জড়িততা প্রসঙ্গে। এবং ডেইলি পোস্ট এই বিষয়গুলো তথ্য উপাত্তের মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিংবা শেখ হাসিনা যেভাবে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেন এবং ওনার বৈধ প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সব থেকে বড় যে বাধা সেটি হচ্ছে ওনার পেছনে এখন গণহত্যাকারীর একটি তকমা জড়িয়ে আছে। কিংবা জুলাই এবং আগস্ট মাসে উনি ছাত্র হত্যা করেছেন,
জনগণকে হত্যা করেছেন, নির্বিচারে হত্যা করেছেন, এই তকমাগুলো জড়িত হয়ে আছে। তবে এখন উনি সেই সকল গণহত্যা করেননি বলেও কিন্তু দাবি করছেন, কিংবা উনার সরকার কিংবা উনি কোনো ধরনের নির্দেশও দেননি ছাত্র জনতাকে হত্যা করার জন্য। এবং 5ই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আমরা শেখ হাসিনার মুখ থেকে এই বিষয়গুলো শুনতে পাচ্ছি বারবার, যে উনি বলছেন যে উনি কোনো ধরনের গণহত্যা করার নির্দেশ দেননি, উনি কোনো ধরনের হত্যাযজ্ঞেরও নির্দেশ দেননি। তাহলে প্রকৃতপক্ষে এই গণহত্যাগুলো কে করছে বা কারা করেছে? এবং আওয়ামী লীগ যেভাবে বলছে যে একটি জঙ্গি গোষ্ঠী দেশ দখল করছে বা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করেছে, তাহলে কি এই সকল গণহত্যা সেই সকল পরিকল্পনার অংশ কিনা? এই বিষয়টি নিয়ে কিন্তু শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন এবং ফার্স্ট পোস্টের বরাত দিয়ে যে বিষয়টি জানা গিয়েছে যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা এই যে যারা হত্যা হয়েছে বা যারা জুলাই এবং আগস্ট মাসে অনেক আবেগের স্থান দখল করে নিয়েছিল, বিশেষ করে এখানে দুটি নাম উল্লেখ করা হয়েছে। প্রথমটি হচ্ছে আবু সাঈদ এবং দ্বিতীয়টি হচ্ছে মুগ্ধ। এছাড়াও আরো বেশ কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যারা হত্যার শিকার হয়েছেন, নিহত হয়েছেন সেই সময়। তাদের প্রত্যেকের লাশ পুনরায় তুলে তদন্ত করার একটি প্রতিবেদন আর্জি হিসাবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করেছে। এবং আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যত নেতৃবৃন্দ রয়েছেন, এরা সবাই নাকি এই বিষয়টি চাচ্ছেন যে জাতিসংঘ তাদের লাশ উত্তোলন করে ফরেন্সিক ডিপার্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যাচাই বাছাই করুক যে প্রকৃতপক্ষে সেই সকল হত্যাকাণ্ড, বিশেষ করে যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি আবেগ সৃষ্টি হয়েছে, আমি যে দুই একটি নাম বললাম, সেই সকল নাম সহ আরো কিছু ব্যক্তিবর্গ রয়েছেন যাদের নাম আমি প্রকাশ করছি না বা প্রকাশ করতে চাই না। তো তাদেরকে বা তাদের যে দেহ রয়েছে, দেহাংশ, সেটি কবর থেকে উত্তোলন করে পুনরায় আন্তর্জাতিকভাবে ফরেন্সিক্স যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আবার তদন্ত করার আর্জি দাবি করা হয়েছে। এবং এই আর্জি যদি জাতিসংঘ মানবাধিকার সংস্থা গ্রহণ না করে, তাহলে প্রকৃতপক্ষে তারা অন্য কোনো পন্থায় এটি করার চেষ্টা করবে, কারণ তারা জানেন যে বাংলাদেশে প্রকৃতপক্ষে এই ধরনের কোনো তদন্ত করা সম্ভব হবে না। সুতরাং তাদের একমাত্র ভরসা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এখন এই বিষয়টি করার মাধ্যমে কি শেখ হাসিনা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন কিনা? দ্য ফার্স্ট পোস্ট আরো বেশ কিছু বিষয় এখানে উপস্থাপন করেছে। এর মধ্যে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন ওনার বৈধতা বিষয়ে এবং শেখ হাসিনা যেভাবে ওনাকে নির্দোষ দাবি করছেন, সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছে। একই সাথে সাথে তারা এই বিষয়টিও প্রশ্ন তুলেছে যে এর মাধ্যমে কি শেখ হাসিনা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান, কিংবা সেই সকল রিপোর্টে বা সেই সকল প্রতিবেদনে যদি ফরেন্সিক টেস্ট করা হয় এবং সেই সকল তদন্ত যদি শেখ হাসিনার পক্ষে চলে যায় এবং দেখা যায় যে না, আওয়ামী লীগ সরকারের কোনো নির্দেশনায় বা আওয়ামী লীগের কোনো পুলিশের গুলিতে সেই সকল ব্যক্তিবর্গ হত্যার শিকার হননি, বরঞ্চ তাদের হত্যার পেছনে অন্য কোনো কারণ দায়ী রয়েছে, যেগুলো শেখ হাসিনা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন এবং লিখিত আকারে তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে কিনা? যাই হোক, দ্য ফার্স্ট পোস্ট এখানে যে সকল বিষয়বস্তু উল্লেখ করেছে এটি মূলত তাদের পাওয়া বিভিন্ন তথ্য এবং উপাত্ত থেকে তারা করেছে, এবং আমি এই গণমাধ্যমটির বরাত দিয়ে এই তথ্য এবং উপাত্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন যে বিষয়টি আসলে তাদের প্রশ্ন, সেই বিষয়টি আমারও প্রশ্ন, যে প্রকৃতপক্ষে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে তারা ইতিমধ্যে একটি প্রতিবেদনে কিন্তু শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে ফেলেছে। তাহলে তারা কি আবার পুনরায় যে ফরেন্সিক টেস্ট করার দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা, সেটি কি তারা করবে? এবং সেটি করলে যদি শেখ হাসিনা নির্দোষ প্রমাণিত হয়ে যান, তাহলে শেখ হাসিনা এই সকল গণহত্যা করেননি, তাহলে কি উনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা, বা উনার বিষয়ে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে কিনা, এই বিষয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে যায়। সেই সবকিছুর প্রশ্ন উঠলেও সবকিছুর উত্তর আসলে খুঁজে পাওয়া অনেক কঠিন। প্রথমত আমি উপদেষ্টা আসিফকে ধন্যবাদ দিই। দেখেন, আমরা খুবই কড়া সমালোচক, সরকারের বিভিন্ন সেক্টর নিয়ে আমরা কিন্তু কথা বলি, আওয়ামী লীগের সময় বলতাম, এখনো বলি। তবে আমি যেটা ভালো সেটাকে সমাজ করি, আমি মনে করি যে এই জিনিসগুলো সমাজে থাকা দরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটা ঠিকাদারি লাইসেন্স, যেখানে আসিফ মাহমুদ নিজেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। সো তার বাবা যখন একটা ঠিকাদারি লাইসেন্স করে স্কুল শিক্ষক থেকে, স্বাভাবিকভাবে জনমনের প্রশ্ন দেখাতে কোটি কোটি টাকার ধান্দা এখানে তৈরি হয়ে যাবে। আর যখনই তার বাবার এই লাইসেন্সটা গণমাধ্যমে চলে আসলো, এরপর থেকে কিন্তু এটা নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক তৈরি হয়েছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন তার বাবাকে বোঝাতে পেরেছেন, আর বা তার বাবাও বিষয়টাকে বুঝেছেন। এই ইতিহাসও বাংলাদেশে প্রথম যে এই ঘটনাটার পর আসিফ এবং তার বাবা মিলে আরেকটা অ্যাকশন ঘটাইছেন। এই ঘটনা যদি আগামী দিনে আমাদের মন্ত্রীরা তাদের পরিবার, আত্মীয় স্বজনের নামে যেই ধরনের বিভিন্ন লাইসেন্স বানাইয়া আপনার অস্থির করে ফেলে, তো সেই জায়গাটায় নতুন একটা দৃষ্টান্ত তৈরি করলো উপদেষ্টা আসিফ। আসিফের বাবার এই লাইসেন্স ইস্যুতে আজকে আসিফের একটা স্ট্যাটাস এই মুহূর্তে খুবই ভাইরাল। প্রথমে বলে রাখি, আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্সটা আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে এটা বাতিল করা হয়েছে। কেন হঠাৎ করে বাতিল করা হলো, বা কেনই তিনি রাতারাতি সিদ্ধান্ত বদলালেন,
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের গ্রামে রাস্তাঘাট, খাল বিল, হাট বাজার, রাস্তা যা দেখতেছেন এগুলো কিন্তু এই মন্ত্রণালয়গুলোর অধীনেই থাকে। ঠিকাদারি ব্যবসা যেটার উপর চলে সরকারি, এই লাইসেন্সটাই তার বাবা করছিল। তো যেহেতু এ নিয়ে আসিফ নিজেই এই মন্ত্রণালয়টার মন্ত্রী, সুতরাং তার বাবার কোনো লাইসেন্স থাকা মানে তিনি যেখানেই যাবেন কাজ পেয়ে যাবেন বাংলাদেশের সিস্টেমে, এটাই আমরা ভাবি। তো আসিফের বক্তব্য হচ্ছে তিনি এই বিষয়টা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। দিল খুশ হয়ে গিয়া। এখানে ক্ষমার বিষয়টা মাফ চাওয়ার বিষয় না, সে যে বিষয়টা বুঝতে পারছে। তো তিনি বলছেন একটা পোস্টে যে তার বাবা বিষয়টা বুঝতে পারেননি। আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রক্রিয়া ইলিয়াস কাঞ্চন হাতে নিয়েছেন। আর উনি যে দলটি আত্মপ্রকাশ করেছেন, আমি আবারও বলছি, এখনো বলছি, যদি 24 ঘন্টার ভিতরে উনি এই দলের নাম পরিবর্তন না করেন আইনের ব্যবস্থা নেব, এবং তা না হলে তাকে কিভাবে প্রতিহত করতে হয় রাস্তার উপর এবং তারে চিলে এবং কাকের মতন করা হবে। আজকে খুবই দুঃখের সাথে জানাচ্ছি, গত 17 বছর আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন আমরা আজকের সুসময়ের কুকিলদের আমরা কেউ পাশে পাইনি। আজকে যখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা যখন একটি শান্তি শৃঙ্খলার ভিতরে দেশের বিরাজমান রাজনীতির পরিস্থিতি নিয়ে যখন আমরা উদ্বিগ্ন, তখনই পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা কিছু দোসর বা গোষ্ঠী আজকে নতুন রাজনৈতিক দলের নামে একটি হরি খেলায় মেতে উঠেছে। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আম জনতা নামে একটি দলের আত্মপ্রকাশ হয়েছে। যে ব্যক্তি বাংলাদেশের রাজনীতির সাথে কখনো তার কোনো সংশ্লিষ্টতা ছিল না, তিনিও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন। আরেকটি রাজনৈতিক দলের সময় সামরিকতার বিষয় নিয়ে আম জনতা পার্টি নামে আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন, যদিও এই দলের ব্যাখ্যা আমার কাছে নেই। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন জনতার পার্টি বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন এবং আওয়ামী লীগের দোসর সেই শওকত মাহমুদকে আগামী 24 ঘন্টার সময় দিয়েছি। এই 24 ঘন্টার ভিতরে ওনার যে জনতার পার্টি নামে এটি যদি সংশোধন না করে, তাহলে উনি যেই জায়গায় দলের আত্মপ্রকাশ করবেন সেখানে আমাদের জনতার অধিকার পার্টির নেতাকর্মীরা অবস্থান করবে। সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদকে ফোন করে অনুরোধ করেছি তাদের দলের নামটি পরিবর্তন করার জন্য। এবং যেহেতু জনতার অধিকার পার্টি নামে একটি রাজনৈতিক দল বাংলাদেশের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং সেই দল জেল জুলুম হামলায় মামলায় সেই দলের নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত, আমি জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব এবং শওকত মাহমুদকে বলবো আত্মপ্রকাশের আগে আপনারা বিষয়টি বিবেচনা করবেন। দর্শক, যা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে ভয়ঙ্করভাবে অভিযোগের মাধ্যমে ভারত নতুন কোনো পরিকল্পনায় এগোয় কিনা, আমরা তারই ইঙ্গিত পাচ্ছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে নতুন করে, সেগুলোকে কেন্দ্র করে। ডক্টর আসিফ নজরুল সম্ভবত সেই সুযোগটি করে দিয়েছেন ভারতকে। তিনি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বুধবার তার ফেসবুক পেজে যে পোস্টটি শেয়ার করেছেন, যেখানে তিনি পরোক্ষভাবে ভারতকেই দোষারোপ করার চেষ্টা করছেন বা করেছেন এই হামলার পিছনে, সেটি তারা নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। যেমন এই গণমাধ্যমগুলোতে তারা যে অভিযোগগুলো করছে, ডক্টর আসিফ নজরুল্লাহ কি কাশ্মীর হামলার পরপরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর হামলার আগে, সেখানেও নাকি কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি এক এক করে একটু বলি, যেমন জি নিউজ বলছে যে যেখানে কাশ্মীর হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানি মদতপুষ্ট গোষ্ঠী জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা খুব কৌশল করে এর জন্য ভারত সরকারের প্রতি আঙুল তুললেন। আপনারা জানেন যে একটি পোস্ট শেয়ার করেছিলেন, তার মোটা দাগে কথা হচ্ছে কাশ্মীরে যেখানে হাই সিকিউরিটি মেনটেন করা হয়, সেখানে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে জঙ্গিদের প্রবেশের কোনো ধরনের সুযোগ নেই। বেছে বেছে হিন্দু দেখে আক্রমণ করার অর্থ হচ্ছে এটি বিশাল একটি প্ল্যানিং এবং এর পিছনে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়া এটি করার সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি। তিনি অনেক কথা বলেছিলেন, মানে আরেকজনের পোস্ট শেয়ার করার মাধ্যমে তিনি এমনটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন, সেটি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে। আমি যদি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে করা হয়েছে, একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল
পহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই লস্করি তৈয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করছেন। এই ছবিটি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এই ছবিটি এডিটেড কিনা আমরা জানি না, যেখানে আসিফ নজরুলের পাশে আরো কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, লস্করে তৈয়বার সত্যি কোনো সদস্য দাঁড়িয়ে আছেন কিনা আমরা জানি না। তবে অভিযোগ করা হয়েছে। দ্য প্রিন্ট, ভারতের অন্যতম গণমাধ্যম, তারা বলছে যে ভারতের, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, বিশেষ করে আওয়ামী লীগের অনেক কর্মসূচি সমন্বয়কদের অনেক কর্মকাণ্ড এবং তাদের বিষয়েই অনেকে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দেশের মধ্যে অনেকে চায় যে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে, অনেক কিছু করবে, অন্যদিকে জাতিসংঘের বিষয়েও অনেক কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে? আজ যে সারাদিনের অনেক বিষয় হচ্ছে সেগুলো কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই ভিডিও ছাড়া আরও অনেক নিউজ দেখেছেন, সেইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী দেশের বর্তমান অবস্থা নিয়ে? অবশ্যই আপনারা মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের মন্তব্য আমি আবার বলতেছি, আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।